নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। দেশ এক নতুন ইতিহাস গড়ার মুখে দাঁড়িয়ে আছে। দেশের ইতিহাসে সব থেকে বেশি আসন পেয়েছিল কংগ্রেস 1984-তে, সহানুভূতির হাওয়ায় 404। কিন্তু এবারে মোদিজির স্লোগান আপকি বার 400 পার। এসব বাওয়াল দেওয়ার আগে একটু রেকর্ডটা চেক করে নেই। মোদিজি নিজেই বলেছিলেন 370 আর এনডিএ 400 পার, আর 1984-তে কংগ্রেস একাই পেয়েছিল 404। কাজেই রেকর্ড হচ্ছে না। কিন্তু 400 পার তো হচ্ছে, বিজেপি 370 আর বাকি দলেরা মিলে 400 পার তো করবেই। করবে? তাহলে ওই 400 পারের স্লোগানটা বন্ধ হলো কেন? আপকি বার 400 পার বলা বন্ধ কেন? সে তো গোল সেট হয়েই গেছে। মানুষ সবকা সাথ সবকা বিকাশ এটার উপরেই ভোট দেবে। যদি মানুষ উন্নয়ন আর বিকাশের ওপর ভর করেই ভোট দেয়, তাহলে মোদিজি প্রতিটা জনসভায় হিন্দু মুসলমান মন্দির মসজিদ করে বেড়াচ্ছেন কেন? গত 15 দিনে মুসলিম বিরোধী প্রচার করছেন কেন? কারণ সোজা দেশে এক দ্বিতীয় স্বাধীনতা এসেছে। 500 বছর গুলামির পর দেশে সত্যিকারের স্বাধীনতা এসেছে। তুই কি কঙ্গনা রানাওয়াত? দ্বিতীয় স্বাধীনতা সেটা আবার কি? এটা হলো কালচারাল রিভলিউশন। মোদিজির নেতৃত্বে আমাদের দেশ ছিল মুসলিমদের দখলে, সেই গ্লানি থেকে মোদিজি আমাদের দেশকে মুক্ত করেছে। তাই নাকি? কালচারাল রেভলিউশন একটু মাওয়িস্ট হয়ে গেল না? সে যাক। সিপাহী বিদ্রোহের নাম শুনেছিস? মানে একটু একটু পড়াশোনা জানি বই কি। বীর সাভারকর এই সিপাহী বিদ্রোহকে দেশের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এবার ভাব, সিপাহী বিদ্রোহ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। আর সমুদ্র হিমাচল এবং এই বিদ্রোহের নেতারা দ্বিতীয় বাহাদুর শাহ, এক মুঘল সম্রাটকে নিজেদের নেতা হিসেবে মেনে এই বিদ্রোহ শুরু করেছিল। সে তো কাউকে একটা মাথার উপরে রাখতে হবে, উনি ছিলেন তাই ওনাকে রাখা হয়েছে। আরে বাবা, লড়াইটা যদি মোগলদের বিরুদ্ধে হতো তাহলে ওনাকে মাথার উপরে রাখা হতো? লড়াইটা ছিল ইংরেজদের বিরুদ্ধে। ছিল, তাতে কি? বীর সাভারকর সেটাই তো বলেছেন, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে এই দ্বিতীয় স্বাধীনতা ব্যাপারটা কি? ইংরেজরা চলে যাওয়ার পর মোগল শাসন শুরু হয়েছিল। এই দ্বিতীয় স্বাধীনতাটা কি? 500 বছরের গোলামি, সেটার থেকে স্বাধীনতা। তাহলে 1947 সেটা কিসের স্বাধীনতা ছিল? সেটা ছিল 200 বছরের ইংরেজ শাসনের অবসান, প্রথম স্বাধীনতা। বেশ, তাহলে ইংরেজরা দেশ ছেড়ে চলে গেল, আমরা স্বাধীন হলাম। তাহলে দ্বিতীয় স্বাধীনতাতে কারা দেশ ছেড়ে গেল বা কার অধীনে ছিলাম আমরা? কেন কংগ্রেসের শাসনের অবসান হলো? তাহলে ওই জনতা দলের সরকার, মিলিজুলি সরকার, এমনকি অটল বিহারী বাজপেয়ী সরকার, এগুলো কি ছিল? অত জানি না, আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ব্যাস। এইটাই আসল কথা। যা বলছিস তার কিছুই জানিস না। তাহলে আমাদের প্রতিবেদনটা একবার দেখে নে। আপনারাও দেখুন। ইদানিং ঢাক ঢোল কাড়া নাকাড়া বাজিয়ে বলা হচ্ছে 500 বছর পরে গোলামির আগল ভাঙছে, নতুন স্বাধীনতা দিবস, নতুন ভারতের কল্পনা, নতুন ভারত বেরিয়ে আসছে এক মন্দির থেকে। রাষ্ট্রের প্রত্যক্ষ পরোক্ষ সাহায্য, অংশগ্রহণে সেই মন্দিরের উদ্বোধন এক নতুন ভারতের স্বপ্ন দেখাচ্ছে। এটাই প্রচারের মূল কথা। যে রাজনৈতিক দল আর সংগঠন দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, উল্টে বিশ্বাসঘাতকতা করেছিল, মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিল, তারা আজ নতুন স্বাধীনতার কথা বলছে। দুটো কথা আমাদের সামনে এসেছে। প্রথমটা হলো এক 500 বছরের গোলামির অবসান, 2 এক নতুন ভারতের কল্পনা যা ওই মন্দির থেকে বেরিয়ে আসছে। আসুন এই দুটো মিথ্যে প্রচারের ফানুসটা একটু নেড়ে ঘেঁটে দেখা যাক। সারা পৃথিবীর ইতিহাস উল্টে দেখুন, এক শাসনের অবসানের পরেই আরেক শাসন আসে, সেই শাসনের অবসানের পরে আবার একটা নতুন শাসন। আমাদের দেশে মানে এই গাঙ্গেয় উপত্যকায় প্রথম কারা আসে? ইতিহাস বলছে মধ্য এশিয়া বা এশিয়া মাইনর থেকে আর্যরা। এই গাঙ্গেয় উপত্যকার মানুষজন কি তাদের থেকে অসভ্য ছিল, অশিক্ষিত ছিল, তাদের থেকে পিছিয়ে পড়া কোনো সভ্যতার বাসিন্দা ছিল? ইতিহাস বলছে না। উদাহরণ আমাদের হাতের সামনে।
হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, তাদের নির্মাণ, শহর, শস্য ভাণ্ডার বলে দেয় ঘোড়ায় চড়া আর্যদের চেয়ে তারা ছিল অনেক এগিয়ে। খানিক সেই অঞ্চলে বিভিন্ন মহামারী আর আর্যদের আক্রমণে সেই সভ্যতা ধ্বংস হয়, আর্যরা ছড়িয়ে পড়েন। কিন্তু আমরা কি আর্যদের আগে গাঙ্গেয় অববাহিকার বাসিন্দা হিসেবে আজও নতুন করে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করব না? সেটা হাস্যকর হবে। এরপর দেশের বিভিন্ন অংশে বিভিন্ন রাজা মহারাজা তাদের নিজেদের ভেতরে বিস্তর লড়াই চলেছে। এমন এক দেশ বিচ্ছিন্ন অথচ এক অপার সম্পদের অধিকারী ভারতবর্ষের দিকে চোখ পড়ল লুঠেরাদের। এলো তারা দলে দলে। সেদিন মন্দির ছিল রাজনৈতিক বাণিজ্যিক কেন্দ্র। সেদিন কেন? ইতিহাসে ধর্মস্থল চিরটা কালই রাজনৈতিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবেই থেকেছে। জেরুজালেম তো কেবল ধর্মস্থান ছিল না, বাণিজ্য কেন্দ্রও ছিল। ভ্যাটিকান সিটিও তাই। আবার বুখারা বা সামারকান্দ কেবল বাণিজ্য কেন্দ্রই ছিল না, ওই শহরগুলো তাদের বিরাট মাদ্রাসার জন্য, ধর্ম শিক্ষার জন্যেও প্রসিদ্ধ ছিল। প্রয়াগ থেকে পাটলিপুত্র বা নালন্দাতে বাণিজ্য আর ধর্ম হাত ধরাধরি করেই চলেছে। কাজেই আক্রমণ ধর্মস্থলেই হতো। লুঠেরারা এসে কেবল সোমনাথ কেন, অজস্র মন্দির ভেঙেছে, লুট করেছে। সেই কারণেই করেছে যে কারণে এক ডাকাতের নজর থাকে সোনা গয়না টাকা সম্পদের দিকে। এরপর মোগলরা এলো, বা বলা যাক মোগলদের এক অংশ এলো, কিন্তু ফিরে গেল না। তারাও এদেশেই থেকে গেল। কিন্তু আর্যদের মতো অনার্যদের ভাষা বা ধর্ম বা সংস্কৃতিকে গিলে খেতে পারল না, বরং এক সহাবস্থানের দিকেই গেল। মোগল রাজারা সবাই তাই, সব ক্ষেত্রেই তাই না। ইতিহাস বলছে এই মোগলদের মধ্যেও কেউ অত্যাচারী ছিল, কেউ অসহিষ্ণু ছিল, কেউ আবার সহাবস্থানে বিশ্বাস করত। কিন্তু যাই হোক, তারা এদেশের মাটিতেই থেকে গেল। এই মাটিতেই তাদের নতুন সংস্কৃতি গড়ে তুলল। বিশাল ইমারত থেকে সাহিত্য, সঙ্গীত, প্রশাসনিক কাঠামো থেকে খাদ্য, সবকিছুতেই তারা কিছু দিল, কিছু নিল। তাদের সময়ই আজকে গোবলয়ের প্রামাণ্য রামকথা, রামচরিতমানস শুধু লেখা হলো না, যখন সেই তুলসীদাস আক্রান্ত হলেন ব্রাহ্মণদের হাতে, যখন রামচরিতমানস পুড়িয়ে দেবার চেষ্টা হলো, তখন তা রক্ষাও করলেন ওই মোগল শাসকরা। যেহেতু আর্যরা এদেশের মাটিতেই থেকে গেল, এখানেই এক নতুন সভ্যতার জন্ম দিল, তাই আর্যদের সঙ্গে অনার্যদের অনেক লড়াই হলেও তাকে স্বাধীনতার যুদ্ধ বলা হয় না। ঠিক সেই রকম বিভিন্ন রাজা রাজরাদের সঙ্গে, মারাঠাদের সঙ্গে, রাজপুতদের সঙ্গে মোগলদের লড়াই হয়েছিল। রাজ্য দখলের লড়াই, দখলদারি মুক্ত করার লড়াই হয়েছিল, কিন্তু সেগুলো স্বাধীনতার যুদ্ধ ছিল না। এরই মধ্যে ব্রিটিশ এলো। তারা এদেশে থাকতে এলো না, তারা দেশটাকে লুটতে এলো, দখল করে লুটতরাজের জন্যই এলো। কাজেই প্রথম স্বাধীনতা সংগ্রামের লড়াই দেখলাম আমরা সিপাহী বিদ্রোহ। এমনকি মুচলেকা বীর সাভারকারও এই সিপাহী বিদ্রোহকে দেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। তো সেই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে কে? ঝাঁসির রানী লক্ষ্মীবাই থেকে কুঁয়ার সিং থেকে তাঁতিয়া তোপি, নানা সাহেব, বেগম হজরত মহল, আর তাদের মাথায় মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। ফকির আর সন্ন্যাসীরা, মুসলমান আর হিন্দু সৈনিকরা লড়ছে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে। স্বাধীনতার যুদ্ধ। তারা হেরে গেল, জিতল ব্রিটিশরা। জগৎ শেঠ, রায় দুর্লভ, উমিচাঁদ আর মির্জাফরের বিশ্বাসঘাতকতার ফলে সিরাজ হেরেছিল পলাশির যুদ্ধে। আর সিপাহী বিদ্রোহ, দেশের প্রথম স্বাধীনতার আন্দোলন দেশীয় রাজাদের, মূলত হিন্দু রাজাদের সমর্থন নিয়ে জিতে গেল ইংরেজরা। শুরু হলো আবার নতুন স্বাধীনতার আন্দোলন। কাদের বিরুদ্ধে? নতুন শাসক ইংরেজদের বিরুদ্ধে। বহু লড়াই, বহু বিশ্বাসঘাতকতা, বহু স্বাধীনতা সংগ্রামীর প্রাণ বিসর্জন, বহু বিশ্বাসঘাতকের ভিন্ন চক্রান্ত, বহু আন্দোলন, সহিংস পথ, অহিংস পথ পার করে স্বাধীনতা এলো 1947-এ। দেশ দ্বিখণ্ডিত হলেও সামাজিক, রাজনৈতিক, ধার্মিক স্বাধীনতা এলো। আজ এতদিন পরে কোন স্বাধীনতার কথা বলা হচ্ছে? কারা বলছেন? যারা সেদিন স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছিলেন, ব্রিটিশ প্রশাসনকে লিখিত আশ্বাস দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের বিরুদ্ধে থাকার, যারা ইংরেজ প্রশাসনের কাছে লিখিত মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন, তারা আজ দ্বিতীয় স্বাধীনতার কথা বলছেন। আমরা 1947-এ স্বাধীনতা পেয়েছি, ইংরেজরা দেশ ছেড়ে চলে গেছে। মুম্বাইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়াতে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ আর্মির শেষ সদস্য দেশ ছেড়েছিলেন। লর্ড মাউন্ট ব্যাটেন দেশ ছেড়েছিলেন। ব্রিটিশ প্রশাসনের বিভিন্ন পদ ছেড়ে দেশে ফিরেছিলেন। আজ কারা দেশ ছাড়বে? ছাড়ছে? কাদের হাত থেকে স্বাধীন হলাম আমরা? কারা প্রশাসনে আছে?
যারা প্রশাসনে বসে আছে তারাই বলছে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের কথা, আসলে মিথ্যে বলছেন। এক সাম্প্রদায়িক প্রচারের অঙ্গ হিসেবেই এসব মিথ্যে বলেই যাচ্ছেন। আজ সময় শেষ, আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তক্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। আমাদের এই যুক্তি, তক্ক আর গপ্পে যারা থাকতে চান তারা তাদের বক্তব্য রেকর্ড করে পাঠান 30, 40 অথবা 50 সেকেন্ডের। আমরা দেখাবো সেটা আপনাদের। ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, তারপর রেকর্ড করুন, আমাদের পাঠিয়ে দিন। 50 সেকেন্ডের বেশি যেন ভিডিওটি না হয়। আজ চললাম, নমস্কার।